টলিপাড়ায় অচলাবস্থা জারি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কয়েক ঘন্টার বৈঠকের পরেও জট কাটল না। প্রযুক্তি বদলালেও নিয়মের বেড়াজালে থমকে টলিপাড়া। রাহুল একা নন, সমস্যা দীর্ঘদিনে, টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। কাল থেকে শুটিং শুরু করতে চাই, বৈঠকের পর বললেন পরিচালকরা। আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে। আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পাবে? মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম। অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না। ডিরেক্টররাও, পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন। আমরা চাই টেকনিশিয়ানসদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন, সকলেই চাইছি যে কাজ শুরু হোক, কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, দুপক্ষকেই ভাবতে হবে, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি। এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার। রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো। আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকের থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটোখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে। বর্ষা ফিরেছে, বর্ষা আসতেই ভাঙন আতঙ্ক সঙ্গে সঙ্গে ফিরেছে। শামশেরগঞ্জে ফুঁসছে শিব নদী। সোমবার ভোররাত থেকে ভয়াল নদীর গ্রাসে চলে যাচ্ছে এলাকা। সহায় সম্বল আঁকড়ে রাত জাগছেন স্থানীয়রা। প্রতি বছর বর্ষাতেই ভাঙনের কবলে চলে যায় শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এবছরও ছবিটা বদলায়নি। অভিযোগ, ভাঙন রুখতে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি তো দিয়েছেন, কিন্তু স্থায়ী সমাধান এখনো মেলেনি। প্রায় 100 কোটি টাকা টেন্ডার করেছিল, এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে 3 থেকে 4 মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিকল্পনা সেই কাজটা করে তুলতে পারিনি। নদী থেকে 100 মিটারেরও কম দূরত্ব এখন আছে, ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থেকে থাকবে কিনা। কোথায় যাব? এখন তো রাস্তাতেই আছি, কোথায় যাব বলেন? না, কেউ তো এখন আসেনি, কেউ আসেনি। না, আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি, অনেক জিনিস তো চলে গেল। সেই ভাঙনে প্রায় ম্যাক্সিমাম আপনার 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনও অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। আমরা এখানে আজকে আপাতত যাদের বাড়ি তলিয়ে গেছে এবং যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, মানুষ সব আতঙ্কে আছে, কোথায় যাবে দিশেহারা হয়ে আছে। কোথায় থাকবো আমরা? রাস্তাতে থাকবো। কতগুলো বাড়ি এখন পড়ে গেল, অনেক, এখন 4-5 বছর পড়ে গেল। যেটা দরকার সেটা হচ্ছে খাওয়ার এবং জামা কাপড় এবং ব্ল্যাঙ্কেট, এই চাল, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। প্রধানকেও বলেছি আসতে, তো উনি আসলে আমরা এটা প্রোভাইড করে দিচ্ছি। থাকার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি। প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেবো। তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাস আর তাতে ভাঙন, বিপদে স্থানীয়রা। জল ঢুকে বিপদ বাড়ছে ক্রমশ। জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট, পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধা, এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্ক। ইতিমধ্যে এলাকায় পরিদর্শনে এসেছেন জনপ্রতিনিধিরা। প্রশাসনের কাছে অবিলম্বে সুরাহার দাবি রেখেছেন তারা। উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সমুদ্র ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। সমুদ্রের পাড় বাঁধানো হয়নি, কই হয়নি।
এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা কি যাচ্ছে না। সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। এই জন্য সামনে তো আরো বড় ঝড় আরো বিপদ। সমুদ্র এলাকা পাশে আছি মানে আরো ধরো বিপদ আরো আছি। প্রায় 300 মিটার মতন জলধা তাজপুর এলাকায় ভাঙন হয়েছে। তার মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই 40 মিটার ভাঙন তার প্রতিরোধ করার জন্যে প্রোটেকশন ওয়াল তৈরি করতে একটা টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই কাজ শুরু হবে। বাকি 250 মিটার তারা একটা ডিপিআর তৈরি করেছে। সেই ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে টাকা চেয়েছে। আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে টাকাটা চলে আসবে। ওখানকার স্থানীয় বিডিও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনারা প্রত্যেক দিনই ওইখানে পরিদর্শনে যাচ্ছেন এবং কাজ দ্রুতগতিতেই হচ্ছে এবং ওনারা আশ্বস্ত করেছেন যে ওই কাজটা ওনারা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। এবং যেটা আপনারা বললেন যে সারাসারি কোটাল যেটা আছে বা পরবর্তী এই যে বর্ষা, ভারী বর্ষণের যে সম্ভাবনা আছে, তাতে এই মুহূর্তে ওই বাঁধে ক্ষতিগ্রস্ত হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। রামনগর 1 নম্বর ব্লকের এই মৌজাতে কার্যত নতুন করে সমুদ্র তার আগ্রাসন শুরু করলো, যার ধ্বংসস্তূপ হিসেবে দেখা যাচ্ছে এখানে সারি সারি বড় বড় গাছ পড়ে রয়েছে। মূলত কি কারণে এই সমস্যা? দীর্ঘদিন এই এলাকাতে কিন্তু সঠিকভাবে সমুদ্র বাঁধ নির্মাণ হয়নি। বড় বড় যে ঝাউ গাছ বা বড় বড় যে গাছগুলো আছে সেগুলো চোরা শিকারীদের দ্বারা শিকার হচ্ছে, আর এর দ্বারাই কিন্তু মাটি আলগা হচ্ছে। ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসে বালির যে বাঁধ অর্থাৎ প্রাকৃতিক যে বাঁধ, সেই বাঁধ নষ্ট হয়ে কিন্তু মূলত এই জায়গাগুলোতে জল ঢুকছে। এখানে যারা অস্থায়ী দোকানদার তারাও কিন্তু তাদের রুজি রোজগারের জন্য তারাও যথেষ্ট চিন্তা এবং শঙ্কায় দিন কাটাচ্ছেন। যে কোনো মুহূর্তে বড় সড়ো সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের ব্যবসায়িক ক্ষেত্র থেকে জীবন জীবিকা, গ্রামের ভেতরেও জল ঢুকতে পারে এমনটা আশা করছেন। সমগ্র পরিস্থিতি কবে সুধার হবে সেটার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, তাজপুর, TV9 বাংলা। ন্যাশনাল মেডিকেল কমিশনের পর্যবেক্ষণে চিকিৎসকদের সাদা কোটে লাগলো কালির দাগ। অসৎ উপায়ে হাজিরা দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকদের বিরুদ্ধে। ভুয়া আঙুলের ছাপ তৈরি করে মেডিকেল কলেজগুলির একাংশ হাজিরা দিচ্ছেন চিকিৎসকেরা। এই অভিযোগ মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা NMC। এই অভিযোগ মারাত্মক বলে মানছেন চিকিৎসক সংগঠনগুলি। NMCর কাছে অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে চিকিৎসক সংগঠনের নেতারা। এবার মেডিকেল কলেজগুলিতে শিক্ষক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার নির্ভর বায়োমেট্রিকের উপর কড়াকড়ি ন্যাশনাল মেডিকেল কমিশনের। সংস্থা হিসেবে যেখানে যেখানে যে যে জিনিসগুলো পাওয়া যায় ইজিলি সেই জায়গাতে আমি যদি সেই প্রসেসটা না রাখি, যেমন আমি এখনই ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফেস রেকগনিশন হলো, ঠিক আছে, বা ধরে রাখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অ্যাটেন্ডেন্সের হয়, যখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছেন বা দিচ্ছেন তখন ওটিপি আসছে, ওটিপিটা দিয়ে আপনাকে বলতে হচ্ছে। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করলে কি হচ্ছে, অ্যাটেন্ডেন্স মার্কিংয়ের সময় তাহলে ওইখানে প্রেজেন্ট হতে হচ্ছে লোকেশনে। আরও ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য ফিজিক্যালি, এবং ভালো মানে আরও সিকিউরড এনভায়রনমেন্টে যখন হয়, বা ধরে রাখুন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা ল্যাব হচ্ছে যেখানে অ্যাক্সেস হচ্ছে, ওখানে আরও নতুন নতুন টেকনিক আছে যেখানে কিন্তু এতটা ইজি নয় ফেক করা। তো জিনিসগুলো চেঞ্জেস হবে। এখন যখন এইরকম নোটিশ এসছে, পরবর্তীকালে অ্যাটেন্ডেন্স মার্ক করার জন্য অন্য রকম ফেসিলিটি ইউজ করা হবে। আধার এনেবলড বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম, আর সেই সিস্টেমেই মেডিকেল কলেজগুলিতে জালিয়াতির পর্যবেক্ষণ ন্যাশনাল মেডিকেল কমিশনের। ন্যাশনাল মেডিকেল কমিশনের এই পর্যবেক্ষণ ঘিরেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য, ন্যাশনাল মেডিকেল কমিশন যে অভিযোগ করছে সেই অভিযোগ কিসের ভিত্তিতে করা হচ্ছে তা প্রকাশ্যে আনা হোক। উল্টো দিকে আরও একটি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে যে আধার এনেবল সিস্টেমকে কাজে লাগিয়ে সেখানে জালিয়াতির অভিযোগ আগেও সামনে এসছে। তা বলে মেডিকেল কলেজগুলিতে হাজিরা ঠিক করার জন্য শিক্ষকদের একাংশ সেই কাজে লিপ্ত হচ্ছেন, সেই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে নাগরিক সমাজকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা,
কলকাতা। নিঃশব্দে খুন করে হেপাটাইটিস, এমনটাই মনে করেন চিকিৎসকরা। তাই গতকাল বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে স্কুলের পড়ুয়ারা ছাড়াও উপস্থিত ছিলেন দেবশঙ্কর হালদার, শুভাশিস মুখোপাধ্যায়, জয়জিৎ ব্যানার্জি, জয় সরকার সহ অনেকে। শুধু ভয় নয়, পরীক্ষা করে হেপাটাইটিস আছে কিনা জানাটাই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় পদযাত্রায়। সচেতনতার ঢাকটাকে পিটিয়ে যেতেই হবে। হ্যাঁ, এই যে মানে হেপাটাইটিস মুক্ত একটা যে পৃথিবীর কথা বলা হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে, সেই কাজটা চালিয়ে যেতে হবে। খুব আশাবাদী, দেখা যাচ্ছে যে অনেকেই সতর্ক হয়েছেন। মানুষ যত সচেতন হবেন তত হেপাটাইটিস প্রতিরোধ করা যাবে এবং হেপাটাইটিস মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখা যাবে।